ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না। এখনো তো আমি তোকে কোনো প্রশ্নই করিনি, এতই তাড়া তোর? বলেই হাতে পায়ে দড়িগুলো চাকু দিয়ে কেটে দিল মুহিত। ধমকের সুরে মুহিত হুঙ্কার করলো। উঠে দাঁড়া। লোকটি ভয়ে ভয়ে দাঁড়াতে নিলে পায়ের ব্যথায় ফ্লোরে থপ করে বসে পড়ে। কেমন ডোজ দিয়েছো ক্যাপ্টেন, দাঁড়াতেই পারছে না? সৌম্য কাচুমাচু করে বলল। হকি স্টিকটা ভেঙে গেছে স্যার। সৌম্যকে পিঠ চাবড়ে সাবাস জানালো মুহিত। এরপর চোখ গরম করে রক্তচক্ষু নিয়ে দাঁত পিষিয়ে বলে উঠল, আমাকে কেন ফলো করেছিস সেদিন রাতে? আমি কিচ্ছু জানি না স্যার, আমাকে শুধু বলা হয়েছে আপনার ছবি দেখিয়ে ফলো করতে, আপনার প্রতিনিয়ত চলাফেরার আপডেট জানাতে। কিন্তু কে বা কারা আমি কিচ্ছু জানি না স্যার, আমি তাদের চেহারা দেখিনি। বলেই হাঁটু মুড়ে মুহিতের পায়ের কাছে বসে কান্না জুড়ল লোকটি। ঘরে আমার অসুস্থ স্ত্রী, যিনি আপনার ছবি দেখিয়েছে, সে বলেছে আমি আপনার তথ্য জোগাড় করে তাদের দিতে পারলে আমাকে অনেক টাকা দেবে। আমি টাকার লোভে এমন করেছি স্যার, আমাকে মারবেন না। আমাকে মারলে আমার স্ত্রী বিনা চিকিৎসায় মারা যাবে। লোকটির মুখে এসব আকুতি ভরা কথা শুনে মুকিতের অসহায় মায়াবী মুখটা মনে পড়ে গেল মুহিতের। মুকিত ও কি এভাবে আকুতি করেছিল? না, মুহিত আর কিছু মনে করতে চায় না। এসব ঘটনা মনে রেখে কতদিন আর এভাবে জিন্দার লাশ হয়ে বেঁচে থাকবে। পাশে থাকা ভাঙা একটি বেঞ্চে জোরসে লাথি মেরে সৌম্যকে ডেকে বলে, ওকে ছেড়ে দাও আর নজরদারিতে রাখো। আর তোকে কেন ছেড়ে দিলাম জানিস? তুই এখন আমার কাছে আলাদিনের দৈত্য। তোকে দিয়ে আমি আমার বাকি না হওয়া কাজ উদ্ধার করব। বলে ঝড়ের গতিতে ধপাধপ পা ফেলে বেরিয়ে আসে মুহিত। ক্যান্টিনে বসে লাঞ্চ করছে পিউ আর স্বর্গ। কাঁটা চামচ দিয়ে চাউমিন পেঁচাতে পেঁচাতে পিউ স্বর্গকে জিজ্ঞেস করলো, ক্যাপ্টেন কে চিনিস? ওই যে লম্বা ফর্সা হ্যাংলা মেজরের বডিগার্ড না? এভাবে বলিস না দোস্ত। তাহলে কিভাবে বলবো? আচ্ছা যা ভালোভাবে বলছি, মেজর মুহিতের সাথে সারাক্ষণ চিপকে থাকে যে ক্যাপ্টেন সে। পিউ মিনমিন করে বলে ওঠে। স্বর্গ কৌতূহলী হয়ে জানতে চায়, ওই ক্যাপ্টেনের সাথে তোর কি কাজ? I think I am in love with him. বলে মাথা নিচু করে ফেলল পিউ। সফট ড্রিঙ্কসটা কেবলই এক চুমুক দিয়েছে স্বর্গ। পিউর কথায় তার নাকে মুখে বিষমের উদ্রেক করল। ষাট বলে পিউ স্বর্গের পিঠে হালকা চাপড় দিল। স্বর্গ নিজেকে স্বাভাবিক করে রিল্যাক্স হয়ে জিজ্ঞেস করলো, কবে থেকে? পিউ দাঁত কেলিয়ে বলল, যেদিন প্রথম তোর চেম্বারে দেখেছি সেদিন থেকে। তলে তলে এসব চলছে তাহলে? এই জন্যই সময় পেলেই সিএমএইচে আসা? ঠিক এই জন্য না, আবার এই জন্য বলতে পারিস। আরেকটা কথা তোকে বলতে পড়ে গেছি। বলে চাউমিন চিবোতে চিবোতে বলল পিউ। তুই কি জানিস মেজর মোহিতের মাঝে ওই হসপিটালে দীর্ঘদিন ধরে ভর্তি। রিসেন্টলি ওনার হার্টে সার্জারি হয়েছে, আইসিইউতে আছে। যদিও কন্ডিশন ক্রিটিক্যাল, কিন্তু প্রফেসর বলেছে রিকভার করবে। তুই এত বড় খবর কিভাবে জানিস? অবাক হয়ে জিজ্ঞেস করলো স্বর্গ। আরও একটা কথা জানি, কিন্তু সত্যতা কতখানি সেটা বলতে পারবো না। কি কথা? চারপাশে সন্তপর্ণের চোখ বুলিয়ে পিউ ফিসফিস করে বলে উঠল, ম্যাচরের পুরো ফ্যামিলিকে কেউ খুন করে দিয়েছে। কথাটি শোনা মাত্র স্বর্গের হাতে থাকা কাঁটা চামচ ফ্লোরে পড়ে ঝনঝন শব্দে আলোড়ন সৃষ্টি করল। চোখের কোণে জমা হলো জল। যিনি সারাক্ষণ এমন গম্ভীর হয়ে থাকেন, শক্ত মনের খোলস পড়ে থাকেন, যাকে দেখলেই মনে হয় অহংকারী একটা লোক, তার মনে এমন দগদগে ঘা। কারণ উপরের আচরণ দেখে কি ভেতরের সত্তার খবর অনুধাবন করা যায়? স্বর্গ কাঁপা কাঁপা কণ্ঠে পিউকে জিজ্ঞেস করলো। মেজর মুহিতের মায়ের কেবিন নম্বর কত? পিউ উত্তর দিল, রুম নাম্বার 440। ঘড়িতে সময় রাত 10:25। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, সেই সাথে জোরে জোরে শো শো শব্দে বাতাস প্রভাবিত হচ্ছে। আকাশ কালো মেঘে ঢেকে গেছে।
একটু আগে যেই চাঁদ আলো সৃষ্টি ছড়াচ্ছিল সেই চাঁদকে এখন এই মেঘগুলো গ্রাস করে ফেলেছে পুরো দমে। যে কোনো মুহূর্তে ঝড় আসবে এমন অবস্থা। আজ দ্বিতীয়বারের মতো স্বর্গ নাফিস মাহমুদের স্টুডিও রুমে উপস্থিত হয়েছে। সাথে রয়েছে তনুজা মাহমুদ। দুপুরে বিয়ের কথা শুনে মুহিতের মায়ের কেবিন তল্লাশি চালাতে গিয়ে কাঙ্ক্ষিত রুমের সামনে দাঁড়িয়ে আছে স্বর্গ। দরজা ঠেলে যেই ভিতরে ঢুকবে অমনি পরিচিত কণ্ঠস্বর শুনে পায়ের তলার মাঠে সরে যায় স্বর্গের। চোখ খোলো। আর কতদিন এভাবে মরার মতো করে থাকবে আপা? আমরা কেউ ভালো নেই আব্বা। কোহেন উপরে সন্ততাতেও ভিতরে চুরমার হয়ে গেছে। সে তোমাকে আঁকড়ে ধরে কোনো মতো বেঁচে থাকতে চাইছেন। তুমি যদি এমন করো অমিত কী করে বাঁচবে আপা? নামিরা আর সোহাগ ভালো আছে আপা। আমি কিছু হতে দেইনি ওদের। জানো আপা, তুমি নানি হবে। নামিরার ঘরে ছোট্ট পুকিত আসবে। চোখ খুলো না আব্বা। ও আব্বা। এই বলেই কান্নায় ভেঙে পড়লেন নাফিস মাহমুদ। বাবার মুখে মুহিতের মাকে আপা সম্বোধন অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল স্বর্গ। সে জানতো তার একজন বড় ফুপি আছে। সেই ফুপি যে মুহিতের মা সেটা কল্পনাও করতে পারেননি। ফ্যামিলি অ্যালবামে নাফিস মাহমুদের সাথে একজন কিশোরীকে দেখে সেদিনই স্বর্গ প্রথম জিজ্ঞেস করেছিল, উনি কে বাপি? উনি তোমার ফুপি, কিন্তু সে হারিয়ে গেছে। 7 বছরের অবুঝ স্বর্গ তখন কি এত কিছু বুঝতো নাকি? এত বছর পর সেই ফুপির সন্ধান এভাবে পাবে ভাবতেও পারেনি স্বর্গ। দরজা ঠেলে রুমের ভেতরে প্রবেশ করলো স্বর্গ। সন্তপনে নাফিস মাহমুদের পিঠে হাত রেখে ডেকে উঠল। বাপি, পিছন ফিরে স্বর্গকে রুমে দেখে হতবাক হয়ে যান নাফিস মাহমুদ। বর্তমান স্বর্গ বাসায় এসে তনুজাকে সব জানালে তনুজা কান্নায় ভেঙে পড়েন। এতদিনের সংসার জীবনে তার মনে হচ্ছে নাফিস মাহমুদ জীবনে প্রথম আজ তার মন ভেঙেছে। তার বোন এমন অবস্থায় পড়ে রয়েছে একথা তনুজা জানলে কি এমন ক্ষতি হতো। মুহিত বিভিন্ন সময় বিভিন্ন কাজে এ বাড়িতে অনেকবার এসেছে। তখন কেন বলেনি যে সে মুহিতের আপন ভাগ্নে? আর মুহিতও তো বলতে পারত যে নাফিস তার মামা। মুহিত কেন সব চেপে গিয়েছে? শুধু বাসাই নয়, বাইরেও কেন মুহিত স্যার সম্বোধন করে অপরিচিতের ন্যায় থাকে? প্রশ্নসিদ্ধ নয়নে নাফিস মাহমুদের দিকে তাকিয়ে আছে স্বর্গ এবং মিসেস তনুজা। দুঃখভারাক্রান্ত মন নিয়ে মাথা নিচু করে বসে আছেন নাফিস মাহমুদ। হঠাৎই মুখ তুলে স্বর্গ আর তনুজার পানে চাইলেন নাফিস মাহমুদ। পাশে থাকা কর্নার টেবিল থেকে পানির গ্লাস তুলে নিয়ে একদমই ঢকঢক করে গিলে ফেলল সবটুকু। এরপর বলতে শুরু করলেন, আব্বা আর আমি উনি করে 5 বছরের ছোট বড় ছিলাম। আব্বা ছিল আমাদের বংশের প্রথম কন্যা সন্তান। আব্বাকে আব্বা অনেক স্নেহ করতেন। আব্বাই যেন আব্বার জীবনে সকল আশা ভরসা ছিল। আমাদের গ্রামে সুন্দরী বলতে আব্বাই ছিলেন সবার শীর্ষে। আব্বাকে নিয়ে আব্বার অনেক স্বপ্ন ছিল। যেখানে পরিবারের ছেলেরা বেশি আদর পায় সেখানে আব্বাকেই সবাই বেশি আদর করত। আব্বা ছিল হলুদ ফর্সা, এজন্য অবশ্যই এলাকার মহিলারা আব্বাকে হলুদ পাখি বলে ডাকত। আব্বা লেখাপড়াতেও ছিল অত্যন্ত মেধাবী। আব্বার স্বপ্ন আব্বা জীবনে অনেক বড় কিছু হবে। আব্বাকে ঢাকায় পাঠালেন পড়াশোনার জন্য। আমিও ঢাকায় থাকতাম। আব্বা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল, আব্বা সারা গ্রামে 7টা গরু জবাই দিয়ে লোক খাওয়ালেন। আমি ইন্টার পাস করে কমিশন অফিসার হিসেবে আবেদন করেছি কেবল। হঠাৎ চিঠি মারফত আব্বা আমাকে গ্রামে যেতে বললেন, আব্বাকেও বললেন। আর আমি আর আব্বা রাতের ট্রেন ধরে গ্রামে ফিরলাম। গিয়ে দেখি আব্বা তার বন্ধুর ছেলের সাথে আবার বিয়ের কথা বলছেন। ছেলের বিয়ের পর আব্বাকে বিদেশ নিয়ে চলে যাবে, ওখানেই তার ব্যবসা। ছেলে দেখতেও মাশাআল্লাহ, সবাই খুশি। কিন্তু আমি আবার দিকে তাকিয়ে দেখি আবার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আমি রাতে সবাই ঘুমানোর পর আবার রুমে গেলাম। আবার শুয়ে পড়েছিস? আবার সারা শব্দ না পেয়ে রুমে ঢুকে দেখি বালিশে মুখ গুছে আব্বাও কাঁদছে। কারণ জানতে চাইলে আব্বা যা বলে তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি বলছিস তুই এসব আব্বা? হ্যাঁ নাফিস, আমি পালিয়ে বিয়ে করে ফেলেছি। বাবা জানলে অনেক কষ্ট পাবে রে। ওরে কান্নায় ভেঙে পড়েন আপা। আবার তার 3 বছরের সিনিয়র এক ছেলেকে বিয়ে করেছেন। আবার কান্নায় আমার কষ্ট হচ্ছিল, কিন্তু আব্বার মান সম্মান খোয়ানোর ভয়ে আমি সেই কষ্ট প্রকাশ করতে পারছিলাম না। যে ছেলেকে আপা বিয়ে করেছেন ছেলে প্রচুর মেধাবী ছিল, কিন্তু তখন সে ছিল বেকার। আপাই তাকে চাপ দিয়েছিল পালিয়ে বিয়ে করার। চাকরি পেলে তিনি যেন আব্বার কাছে আপাকে চায়, কিন্তু আব্বা এত
দ্রুত আপাকে তার পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে চাইবে, এটা আপা স্বপ্নেও ভাবেনি। আপা ভেবেছিল আবার কোনো আবদার আব্বা আজ পর্যন্ত ফেলেনি। আপা যাকে ভালোবাসে তার কথা যে কোনোভাবে আপাকে বলে আব্বা রাজি করাতে পারবে, কিন্তু আবার সমস্ত ধারণাকে ভুল প্রমাণিত করে আব্বা রুমে প্রবেশ করে আবার উদ্দেশ্যে বলে উঠলেন, তোমার কাগজপত্র খুঁজিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাও তারিন। আব্বার আকস্মিক আগমনে আমি আবার দুজনেই চমকে উঠি, দিশাহীন হয়ে যাই। আব্বার পায়ে ধরে অনেক ক্ষমা চেয়ে কাগজে মিনতি করে কাঁদলেন, কিন্তু আব্বার কঠিন ইস্পাতের মতো মন করলো না। আব্বা মাধুর্যহীন কণ্ঠে আরও বলেন, আমি আজ থেকে জানবো আমার মেয়ে মৃত। কোনোদিন এ বাড়ির সীমানায় এসেতে পারবে না তুমি। আমার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে তুমি বঞ্চিত। আব্বাকে এমন কঠিন অবস্থায় আমরাও সেই দিনই প্রথম দেখেছিলাম। আম্মা গত হয়েছিলেন আব্বা যখন ক্লাস 9-এ পড়ে তখন। ক্যান্সার নামক ব্যাধি আম্মার সব কিছু গ্রাস করে ফেলেছিল। আব্বার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না সেই দিন। আব্বাকে বের হয়ে যেতে বলে আব্বা ঘরে খিল দিলেন। আমি পর রাতের দিকে আব্বাকে নিয়ে টাঙ্গায় রওনা দিলাম। আব্বাকে হলে বসে দিয়ে আবার বাড়ি ফিরলাম। আব্বার হাতে পায়ে ধরেও হলেও যেন আব্বাকে নরম করতে পারি। তুমি যদি তোমার বোনের হয়ে এখানে দালালি করতে এসে থাকো, তাহলে তোমাকেও সব কিছু থেকে বঞ্চিত করা হবে। আব্বার হুমকিতে আমি ভয় পেয়ে গেলাম। চাকরি নেই, বয়সও কম, মাত্র 18। আব্বা সব কিছু দেখে সত্যি মুখ ফিরিয়ে দিলে কোথায় যাব। আর্মিতে চান্স পেলাম, সব কিছু ভালো চলছিল। আব্বার সাথে আমার যোগাযোগ অব্যাহত ছিল, কিন্তু গ্রামে গেলে কথা বলতে পারতাম না। আমি যখন সেকেন্ড লেফটেন্যান্ট, তখন আব্বা একদিন ক্যান্টনমেন্টে এলেন কিছু ফল আর মিষ্টি নিয়ে। সেদিন আমি আব্বাকে অনেক খুশি দেখেছিলাম। তুই মামা হতে চলেছিস, আর তোর দুলাভাই এখন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কথাটা বলতেই আব্বা কেঁদে দিলেন, খুব কাঁদতেন। আমিও কাঁদতে লাগলাম। কাঁদতে মন হালকা হয়। আব্বাকে আশ্বস্ত করলাম যেভাবেই হোক আব্বাকে রাজি করাবো, যাতে আব্বাকে মেনে নেয়। শীতের শেষে 2 মাসের ছুটি নিয়ে গ্রামে গেলাম। ব্যাগপত্র রেখে আব্বার পায়ে পড়ে গেলাম। আপনি নানা হবেন আব্বা। আব্বাকে ওই নিষ্পাপ বাচ্চার উচিলায় আঁক করে দেন। সেদিনও আব্বা আমাকে ফুল প্রমাণ করে উঠে গেলেন। খোঁজ নিয়ে জেনেছিলাম আব্বার বন্ধু আব্বাকে কেন্দ্র করে আব্বাকে অনেক অপমান আর নোংরা কথা শুনিয়েছিলেন। আমার নরম আব্বা এক নিমিষে পাথরে পরিণত হলো। আবার পোল আলো করে নামিরা এলো। নামিরা দেখতে ঠিক হুক আবার কারবার কপি। আমি মনে আবার আশার আলো জ্বালালাম, এবার হয়তো আব্বা মানবে। আব্দুল্লাহ ভাই আর 1.5 মাসের ছোট নামিরাকে নিয়ে রওনা হলাম মিহিপুর গ্রামে। এবার আমি 100% নিশ্চিত আব্বা নামিরাকে দেখে ফেরাতে পারবে না। হাসি মুখে গাড়ি থেকে নেমে ভ্যানি করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ির কাছে আসতেই দেখি মানুষের জটলা। মনটা কুডাক ডেকে উঠল। অজানা ভয়ে করে যায় পুজোর দিল। ছোট নামিরা হঠাৎই কেঁদে উঠল। কোনোভাবেই আব্বা সেই কান্না থামাতে পারছে না। জটলা ভেদ করে গিয়ে দেখি আব্বা ইহজগতের মায়া ত্যাগ করেছে। মোবাইলের বহু ব্যবহার না থাকায় কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেনি। আব্বা গত হবার খবরও দিতে পারেনি। বাড়িতে আব্বার দেখাশোনাকারী আলিম জানায় সকালে আব্বাকে নামাজের জন্য ডাকতে এসে আব্বা সারা সপ্তাহ না পেয়ে বাড়ির আরও মানুষের সহযোগিতায় আরিফ দরজা ভেঙে আব্বাকে মৃত অবস্থায় উদ্ধার করে। সেদিন আব্বার কান্না দেখে গে গ্রামের মানুষ আব্বাকে যা নয় তাই বলে অপমান করলেন। এমনকি আব্বার মৃত্যুর দায়ও আব্বার উপর চাপিয়ে দিলেন। সেদিন আব্বা নিজেকে ক্ষমা করতে পারলেন না। আব্বার দাফন কাজ শেষ হতেই সেই যে আব্বা ঢাকা ফিরলেন, আর কোনোদিন কোনো আত্মীয়ের সাথে যোগাযোগ কিংবা গ্রামে পর্যন্ত বেড়াতে এলেন না। তনুজাকে যখন বিয়ে করি খুব আশা নিয়ে আব্বাকে আনতে গেলাম। আব্বা খুশি হলেন আমার বিয়ের কথা শুনে, কিন্তু কোনোভাবেই এলেন না। আব্বা ততদিনে নিজেকে অবয়া খুনি হিসেবে বরণ করে নিয়েছিলেন। আবার কিছু গহনা আমাকে দিয়ে বললেন, এগুলো তোর বউয়ের জন্য আমার পক্ষ থেকে উপহার। মোহিত তখন আপার পেটে। সেদিন মন খারাপ করে চলে এলাম। মুখিত দুনিয়ায় এলো, আর আপা নিজেকে আস্তে করে আড়ালে নিয়ে গেল। আব্বা আর আমার সাথে বেশি যোগাযোগ করতেন না, মাঝে মাঝে সুখ স্বর্গের খবর দিতেন, কিন্তু দুলাভাইয়ের সাথে আমার সকল যোগাযোগ অব্যাহত ছিল। লোকটা খুবই সৎ আর ভালো মানুষ ছিলেন। একদিন আবার খুব খুশি আর উচ্ছ্বাসিত হয়ে ফোন করলেন যে মোহিত মিলিটারি একাডেমিতে চান্স পেয়েছে। সেদিন আবার খুশি দেখে গিয়ে তখন টুকটাক কথা বলা শুরু করলো। আবার ছেলে মেয়েদের সাফল্যে হয়তো আব্বা ফুলের বাচ্চাগুলো একটু বুঝতে বসেছিলেন, কিন্তু তনুদের সাথে কথা বলতে বললেই আবার এটা সেটা বলে ফোন রেখে দিতেন আর বলতেন ওনার কথা কাউকে না বলতে। ওনার ইচ্ছে ছিল সব কিছু ঠিকঠাক থাকলে একদিন হুট করে আমার বাসায় এসে সবাইকে চপকায় দিবেন।
আপা একদিন হুট করে ফট করে বললেন, তো দুলাভাই কেমন মনমরা হয়ে থাকে, তোর সাথে যেহেতু অনেক ফ্রি থাকে, জিজ্ঞেস করে দেখিস তো কি হয়েছে ওনার। করে আমার বাড়িতে গেলাম। দুলাভাইকে চেপে ধরতেই দুলাভাই উহু করে কেঁদে দিলেন। আমি হতবাক হয়ে গেলাম। দুলাভাই একজন শক্ত মনের মানুষ, উনি এভাবে কেন কাঁদতেন? নাতি, আমার লাইফ হেল হয়ে যাচ্ছে। ওই মোহাম্মদ খান আর আসলাম চৌধুরী। সবিস্তারে ঘটনা জানতে চাইলে দুলাভাই যা বললেন তাতে পায়ের লঙ্ক পর্যন্ত দাঁড়িয়ে গেল। কেন এক অজ্ঞতা ব্যক্তির কল পেয়ে আমি আসলাম চৌধুরী পণ্যবাহী কার্গো রাস্তায় আটকাই। সাথে আরও পুলিশ অফিসারও ছিল। গাড়ির ড্রাইভার পুলিশের সামনে আমাকে ফোন তাক করেছে। পুলিশ সামরিকভাবে তাদের আটক করে। আমি গাড়ির তালা খুলি। খুলে শুধু 22-23 বছরের কিশোরীকে অজ্ঞান অবস্থায় পাই। এই নিয়ে কিছু বলতে যাব, হঠাৎই ডিউটিরত অফিসারের ফোনে কল আসে। তার সাথে কী কথা হয়েছে আমি জানি না। জি স্যার বলে সে কল কেটে ড্রাইভারগুলোকে ছেড়ে দেয়। এমনি মেয়েগুলো পর্যন্ত উদ্ধারও করে না। আমি অনেক চেষ্টা করেছি, আদালতে কেস ফাইলও করেছি। সামনের মাসে কোর্টে যেতে হবে সাক্ষী দিতে। যেই পুলিশ অফিসার এখানে উপস্থিত ছিল তাকে এক রাতের ব্যবধানে অন্য থানায় ট্রান্সফার করা হয়েছে। সেই সাক্ষী দিতেও আগ্রহ। আমাকে কেউ একজন দিনে রাতে ফোনের কেস না তুললে ফোন করবে বলে হুমকি দিয়েই যাচ্ছে। এই অবস্থায় কি করতে পারে? আপনি চাইলে আমি হেল্প করব। আমার টিম মেম্বার নিয়ে তদন্ত করে অপরাধীকে শাস্তি দেব। আপনি ভয় পাবেন না দুলাভাই। দুলাভাইকে আশ্বস্ত করে সেদিন আপাকে কিছু না বলে বেরিয়ে এলাম। এক সপ্তাহ পর দুলাভাই জানালেন নামিরার বিয়ে, আংটি বদল হবে, আমাকে যেতে হবে। কিন্তু ওই দিন আর্মি হেডকোয়ার্টারে মিটিং থাকায় আমি যেতে পারিনি। দুলাভাই 2 দিন পর আবার আমাকে যেতে বললেন। গিয়ে দেখি মুহিত বাড়িতে। মুহিত, নামিরা, মুহিত শুরু থেকেই জানতো আমি তাদের মামা, কিন্তু তোমাদের চিন্ত নাম, কারণ ওদের সাথে তোমাদের কখনো দেখাই হয়নি। শুধু জানতো ওদের ছোটো মামাতো ভাই বোন আছে। অনেকদিন পর আবার দেখা পেয়ে 3 ভাই বোন আমার ওপর আনন্দে হামলে পড়ল। কিন্তু দুলাভাই কেন ডেকেছে সেই চিন্তায় ওদের ভালোবাসা বিনিময় না করেই দুলাভাইয়ের রুমে গেলাম। দুলাভাই আমার হাত ধরে অনুরোধ করে বললেন, শুনেছি তানুজার ভাইরা অস্ট্রেলিয়াতে থাকে। আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের একটা ব্যবস্থা করে দাও নাকি। ওরা আমার মেয়ে মেয়ের জামাইকে পেলে মেরেই ফেলবে। ওরা বলেছে কাউকে বাঁচতে দেবে না। ভাবলাম দুলাভাই অযথায় হয়তো ভয় পাচ্ছে। মানুষ মানুষকে মেরে ফেলবে এত সহজ কথা নাকি? দুলাভাইয়ের মিনতিতে তনুজার বড় ভাই সাইমের সহযোগিতায় সোহাগীর সকল কাগজপত্র সিডনি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পাঠালাম। সাইমও তাই ভার্সিটির ম্যাথমেটিক্স লেকচারার। সাইমের কঠিন চেষ্টায় সপ্তাহের ব্যবধানেই সোহাগের জব হলো ওই ভার্সিটিতে। যেই বিয়ে ধুমধামে সহিত হওয়ার কথা ছিল, দুলাভাই তা দ্রুত ঘরোয়াভাবেই শেষ করলেন। কাউকে নিমন্ত্রণ করলেন না। আমারও আর পরিবার নিয়ে যাওয়া হলো না। এর মধ্যে দুলাভাইয়ের ফোনে হুমকিজনক কলে ধরে গিয়েছে। অভিক্ষে দুলাভাই কিছুই জানালেন না। আমাকেও কঠিন নিষেধ দিলেন। আপাতত আব্বার জন্য আগে থেকেই অপয়া অলক্ষী অপবাদ দিয়ে বসে আছেন। আবার যাতে আর কোনো চিন্তা মাথায় না নেন সেজন্য দুলাভাই আবার কাছেও সব চেপে গেলেন। চৌকস মুহিত কিছুটা হয়তো আজ করতে পেরেছিল। এজন্য দুলাভাই মুহিতকেও দ্রুত ক্যান্টনমেন্টে পাঠিয়ে দেন। সোহাগের ভিসা হলো, টিকিট এলো। দুলাভাই আমার সহায়তায় আর্মি জিপ দিয়ে ওদের এয়ারপোর্টে পাঠালেন। নিজেও গেলেন না, হাবাকেও যেতে দিলেন না। মুকিত অনেক কাঁদল, হাত পা ছুঁড়ে ছুঁড়ে কাঁদল নামিরের সাথে এয়ারপোর্টে যাবে বলে। তবুও সেই দিন দুলাভাই আদরের মুকিতের আবদার রাখতে পারেনি। অসহায় নামিরা জানতেও পারেনি সেদিন কেন এত দ্রুত তাদের দেশ ছাড়া করা হচ্ছে। মুকিতকে তোমরা দেখনি, এতখানি সুন্দর একটা বাচ্চা আবার ওখানে গেলেই মামা মামা করে পাগল। বলেই নাফিস মাহমুদ কান্নায় ভেঙে পড়লেন। তনুজা নাফিস মাহমুদের পাশে বসে তাকে শান্ত করার চেষ্টা করলেন। স্বর্গের পুরো পৃথিবী যেন দুলে উঠল। তার মনে হচ্ছে তার পায়ের তলার মাটি নেই, সে শূন্যে ভাসছে। কান্না মুখে নাফিস মাহমুদ আবারও বলতে শুরু করলেন, সেদিন কোর্টে দুলাভাইয়ের সাক্ষী হবে। তার আগের দিন দুলাভাই আমাকে ফোন করলেন। তিনি আপাকে নিয়ে আমার বাসায় আসছেন। আপা আর মুকিত আমার বাসায় থাকবে। কখন রওনা হবেন সেটাও আমাকে জানালেন। আমি দ্রুত ডিউটি শেষ করে রাত 8টা নাগাদ দুলাভাইকে ফোন করলাম। দুলাভাই ফোন তুললেন না। আপাকে কল দিলাম, আপাও তুলল না। ভয়ে বুকে কাঁপন ধরল আমার। ইউনিফর্ম না পাল্টেই 2জন সোলজার নিয়ে
আবার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যেতে যেতে আবার বাসা পর্যন্ত গেলাম। যে বাসার বাইরে পর্যন্ত বাতি জ্বালানো থাকে প্রতিদিন, সেই বাসাটা আজকে ভূতের বাড়ি লাগছে। এদিকে মুহিত বারবার আমাকে কল করে যাচ্ছে, আমি তুলতে পারছি না। সোলদার দুটোকে নিয়ে টর্চ জ্বালিয়ে আপার বাসার গেট পার হলাম। আঙিনা এসে দেখি মেইন দরজা খোলা। ভয়ে আমি দৌড়ে রুমে ঢুকতে নিলে ছিল কিছুর সাথে স্লিপ খেয়ে পড়ে যাই। কেউ ইচ্ছে করেই বৈদ্যুতিক লাইন কেটে দিয়েছিল, যার জন্য হাজারবার সুইচ টিপেও বাতি জ্বালানো যাচ্ছিল না। টর্চের আলো ফেলে আমি দেখি দুলাভাইকে কে যেন মনের ঝাল মিটিয়ে কুপিয়েছে। সারা ফ্লোর লাল রক্তে ভেসে গেছে, আর মুহিতের মুখে সাদা কষ্টে মারা ছিল। ওকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। ধপধপে সাদা ফর্সা বুকি কুচকুচে কালো হয়ে সোফার চিপায় বিলীন হয়ে পড়ে আছে। আমি এসব দেখে দিশেহারা হয়ে যখন আপাকে খুঁজি, আপাও কোথাও ছিলেন না। আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। আমি পুলিশে কল দেই। 1.5 ঘন্টা পার হলেও পুলিশ আসে না। ততক্ষণে মুহিত আর্মি জিপ নিয়ে কুমিল্লা থেকে ঢাকা আসে। এসেই দৌড়ে রুমে আসে, আর বকিত করে চিল্লিয়ে ওঠে। আমাকে দেখে কান্নায় ভেঙে পড়ে মুহিত। 2 ঘন্টা পর পুলিশ এসে বাসার কারেন্টের লাইন ঠিক করে। আপাকে আমরা বাথট্যাবের ভেতরে পাই। ঠান্ডা পানিতে হাত পা বেঁধে মুখে ডেপ লাগিয়ে ডুবিয়ে রাখা হয়েছিল আপাকে। আবার শরীর ততক্ষণে ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। আপাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুহিত আর দুলাভাইয়ের লাশ পুলিশ নিয়ে যায় পোস্টমর্টম করতে। মুহিতের কাছে জানতে পারি মুহিত আর মুকিত ভিডিও কলে কথা বলছিল। দুলাভাই আর মুকিত বসে আপার জন্য অপেক্ষা করছিল। আপা জীবনে প্রথম আমার বাসায় আসবে বলে মনের মতো করে রেডি হচ্ছিলেন। হঠাৎ কারেন্ট চলে যাওয়ায় লাইন কেটে যায়। মুহিত আবার অডিও কল করে সেটা মুকিত কেবলই রিসিভ করেছে। হ্যালো বলার আগেই কয়েকজন কালো কাপড় পরিহিত এবং চোখ মুখ ঢাকা আগন্তুক বাসায় প্রবেশ করে। বাসায় কেউ তাদের চেহারা দেখতে পায়নি। দুলাভাই চোখেতেই প্রশ্ন করে, কে ওখানে? ভরাট কণ্ঠে কেউ বিদঘুটে হাসতে হাসতে উত্তর দিল, পুরানো লেনদেন পরিশোধ করতে এলাম আদনান সাহেব। কত করে বললাম, সাক্ষী দিলে প্রাণবাও বাঁচবে না, শুনলে না তো? এবার তাহলে চড়া দাম চোকাও। বলেই এলো বাতারি কোপানো শুরু করে। মুহিত পাপা বলে চিল্লিয়ে কাঁদতে থাকে। মুহিত পুরোটাই ফোনে শুনেছে। মুহিত পাগলের মতো লাইনে থেকে শুধু প্রশ্ন করেই যাচ্ছে, আউকিত কি হয়েছে ওখানে? কে পাপাকে মারছে? ভাইয়া, পাপাকেও কেউ মেরে ফেলেছে আর ভয় লাগছে। বাঁচাও ভাইয়া, ভাইয়া ভাইয়া, পাপা। এরপর মুহিতের গোঙানির আওয়াজ পাওয়া গিয়েছে, আর কোনো শব্দ পাওয়া যায়নি, আর লাইনটা কেটে গেছে। মুহিত বারবার ফোন করে লাইন বন্ধ পেয়েছে। মুহিত দ্রুত দৌড়ে তার ডিউটি অফিসারের কাছে সব ঘটনা খুলে বলে জিপ নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি দুলাভাই আর মুহিতকে বাঁচাতে। এরপর আপাকে চিকিৎসা করে প্রাণে বাঁচানো গেলেও স্বাভাবিক জীবনে হার ভেড়ানো যায়নি। আপা হুঁশে পেলে শুধু মুকিত করে কেঁদে জ্ঞান হারিয়ে ফেলে। এভাবেই চলছে আপার 6 বছর ধরে জীবন যুদ্ধ আর মুহিতের কাঠিন্যতার ভান। যেই মুহিত আগে হাসি দুষ্টুমিতে হট্টগোল করে সারা বাড়ি মাতাতে, সেই মুহিত এখন সময়ের ব্যবধানে পরিস্থিতির চাপে হয়ে গেছে নিশ্চুপ, গম্ভীর, রাগী। মুহিতকে ঢাকা ট্রান্সফার করাতে আমার বহুত কাঠখড় পোহাতে হয়েছে। মুহিত দুলাভাইয়ের ডেইলি রাইটিং ডায়েরি এর সন্ধান পায়। দুলাভাইয়ের হাতের লেখা ছিল, আমার পরিচিত বা রক্তের যাকে পাবে তাকে শেষ করে দেবে। সেই ভয় থেকে মুহিত সব কিছু চেপে গেছে। আর মুহিত চায় না ডিপার্টমেন্টে আমার দিকে আঙুল তুলুক, যে মামা মেজর জেনারেল বলে ভাগিনা সুযোগ লুটেছে। মুহিত যখন আমাকে মামা না বলে স্যার বলে আপনি বলে সম্বোধন করে, তখন এই বুকে কেমন চিনচিনে ব্যথা হয়। তনুজা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ আগেই ঝড়ের তাণ্ডব শেষ হয়েছে। চারপাশে ঝিঝি পোকা ঝিঝির শব্দের রব তুলেছে। পরিবেশ শান্ত, স্নিগ্ধ, শুনশান চারপাশ, কারো কোনো আওয়াজ নেই। ঘুমিয়ে গেছে হয়তো পাখালিও। শুধু ঘুম নেই মুহিতের চোখে। জীবনের হিসেব কিছুতেই যেন মিলছে না। কি থেকে কি হয়ে গেল নিমিষেই। চোখ বন্ধ করলেই মুহিতের বড় বড় চোখের দুষ্টু দুষ্টু চাহনি, ভুবন ভোলানো হাসি, ছোট্ট ছোট্ট হাত পা ভাইয়া ভাইয়া করে ডেকে অস্থির করে ফেলা, সব এসে হানা দেয় আঁখি পল্লবে। সেদিন মুহিত কুমিল্লায় ফিরে যেতে চায়নি। আদনান সাহেবকে দেখেই মুহিত বুঝে গেছিল
কিছু একটা হয়েছে। এই জন্য মুহিত আংটি বদল শেষ হতেই আদনান আসিফের কাছে যায়। বাবা, কোনো কিছু না লুকিয়ে সত্যি করে বলো কি হয়েছে। তোমাকে এমন বিধ্বস্ত অসহায় কেন লাগছে? আদনান সাহেব মুহিতের পানে দৃষ্টি ফেলে বললেন। আমার রুমে এসো মুহিত, কথা আছে। মুহিত আদনান সাহেবকে অনুসরণ করে দোতলার দক্ষিণ পাশের রুমটাতে চলে যায়। সেই রুমের বেলকনি সাইজের বিশাল বড়। বেলকনির এক কোণে চেয়ার টেবিল পাতানো। মিসেস তারিন গাছ ফুল প্রিয় মানুষ। বিভিন্ন ইনডোর প্লান্ট আর ফুলের গাছ দিয়ে বেলকনি সজ্জিত করেছেন। পাশেই একটা ইজি চেয়ার পাতা। আদনান ও আসিফ এলোমেলো পায়ে হেঁটে ইজি চেয়ারে বসে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলেন। বড় করে শ্বাস নিয়ে মোহিতের উদ্দেশ্যে বললেন, শোনো মোহিত, সবসময় মাথা রাখবে তুমি সৎ, সত্যবাদী, আদর্শ একজন নির্বাহিনী অফিসারের সন্তান। টাকার লোভ বা ক্ষমতার লোভ করে কখনো কোথাও দলিল করতে যাবে না। এসব কেন বলছো বাবা? বলছি অবশ্যই এর পেছনে কারণ আছে। তোমাকে এই সংসারের হাল ধরতে হবে মুহিত। আমার বর্তমানে তুমি হবে মুহিত, নামিরা আর তারিনের গার্জিয়ান। বাবা হিসেবে তোমাকে অনুরোধ নয়, অর্ডার দিচ্ছে। আমার ছেলে মেয়ে আর তারিনকে কখনো কোনো তথ্য দিতে পারবে না তুমি। তোমাকে হতে হবে শক্ত, ধৈর্যশীল, মনোবল হারালে চলবে না। কি বলছি তুমি বুঝতে পারছো? আদনান সাহেব চোখ খুলে হেলান ছেড়ে উঠে বসলেন। মুহিতের পানে দৃষ্টি দিয়ে আবারও বলতে লাগলেন, আমার সমস্ত দায়িত্ব আমি তোমার উপর অর্পণ করলাম। কখনো দায়িত্বের অমর্যাদা করবে না। নামিনার বিয়ে শেষ হতেই কুমিল্লায় ফিরে যাবে। এখানে যাই হয়ে যাক না কেন এই বাসায় আসবে না। নামিরা আর সোহাগের জন্য আমি চাই তুমি শুধু আমার না হওয়া দায়িত্বগুলো পালন করবে, বাধ্য অফারের বন্ধ। আমাকে কোনো প্রশ্ন করবে না। মুহিত আদনান সাহেবের এমন কঠিনতা দেখে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল সেদিন। যেই বাবা কখনো চোখ গরম করে পর্যন্ত তাকায়নি, সেই বাবা আজ এত কঠিন স্বরে কথা বলছে। আদনান সাহেব আবারও বলতে শুরু করলেন, তোমার মা নরম মনের মান, এমনিতেই তার মন দুঃখ গর্জে ভর, কোনো আঘাত সহ্য করতে পারে, কখনো তাকে আঘাত দিবে না। আমি থাকি বা না থাকি তাকে ছোট বাচ্চার মতো সামলে রাখবে। পরশু নামিরার বিয়ে শেষ হওয়া মাত্রই ব্যাগপত্র গুছিয়ে চলে যাবে। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। বলেই চেয়ার থেকে উঠে শয়নকক্ষে চলে গেলেন আদনান সাহেব। মুহিত দুয়ে দুয়ে চার মেলাতেই পাচ্ছে না। একজন ম্যাজিস্ট্রেটকে কে টেক্কা দিতে পারে? এমন মানুষের সংখ্যা খুবই কম। কোনো ঝামেলা হয়েছে এটা নিশ্চিত, কিন্তু ঝামেলাটা কি এমন যে কেউ কারো জান নিয়ে নেবে? সেদিন রাতে মুহিতের ঘুম এলো না। খুব ভোরে বিছানা ছাড়ল মুহিত। নামিরার বিয়ে তেমন কোনো আয়োজনও নেই। মুহিত সারাদিন ভেবে চিন্তে কোনো সুরাহা করতে পারল না তার বাবার এসব বলার পিছনের ঘটনার। নামিরার বিয়ে শেষ হতেই মুহিত চলে যাওয়ার জন্য ব্যাগপত্র গোছালো। তারিন, মুকিত, নামিরা জোর জবরদস্তি করেও মুহিতের মুখ থেকে কিছুই বের করতে পারল না। তারিন, নামিরা কান্না করে দিল এক প্রকার। তারিন বলে উঠল, তুই না বললে 15 দিনের ছুটিতে এসেছিস, তাহলে এখনই কেন চলে যাচ্ছিস? আরও তো 12 দিন বাকি। নামিরা নাক টেনে টেনে বলল, সুভগকে মানতে পারছিস না দুলাভাই হিসাবে? মুকিত তো মুহিতের ব্যাগই ছাড়ছে না। মুহিত যদি ছুটি থাকতেই ফিরে যায়, তাহলে মুকিতের লাশের উপর দিয়ে যেতে হবে। একদিকে বাবার আদেশ, অন্যদিকে পরিবারের আকুতি, সব মিলিয়ে মুহিত মহা ফ্যাসাদে পড়ল যেন। অবশেষে কাজের বাহানা, মিশনের বাহানা দিয়ে ভরাক্রান্ত মন নিয়ে কুমিল্লায় ফিরে আসে মুহিত। যেদিন বাবা ভাইকে হারালো সেদিন মুহিত একদম কাঁদেনি। কেন জানি কান্না আসেনি। দুর্বল মনের মুহিত এক রাত্রে ব্যবধানে পাষাণে পরিণত হলো। প্রাণপ্রিয় ভাইয়ের শোক হৃদয়ে পাথরে স্তব বসালো। হায় রে অভাগী মা, জীবন তোকে কোনো শান্তিই দিল না। এতদিন বাবা হারানোর শোক, মিথ্যা অপবাদ নিয়ে কাটিয়েছিস, আর এখন সাথে যুক্ত হলো ভালোবাসার স্বামী আর প্রাণপ্রিয় পুত্র হারানোর শোক। মুহিতের বাবা আর মুকিতের পোস্টমর্টমের রিপোর্ট নিমিষেই বদলে গেল। পুলিশ মিথ্যা সাক্ষী দিল। রাতের আধারে কে বা কারা মুহিতের বাড়িতে আগুন লাগিয়ে দিল।
সংবাদপত্র নিউজ হলো সৎ ম্যাজিস্ট্রেট আদনান আসিফের পরিবার সমেত আগুনে পুড়ে মারা গিয়েছেন। মুহিত তখনও মিডিয়ার সামনে এসে হু-হা করল না। মুহিত ততক্ষণে বুঝে গিয়েছিল প্রতিপক্ষ প্রশাসনের বাম হাত। এদেরকে ধরতে হলে আত্মগোপন করাই শ্রয়। এখনই সামনে আসলে তাকেও শেষ করে দিতে কার্পণ্য করবে না। কিন্তু মোহিত তা কখনোই হতে দিবে না। তার সুখের পরিবারকে যারা এক নিমিষেই সারখার করেছে, একদিন অবশ্যই মোহিত তার চূড়ান্ত হিসেব কষবে। ওপাশের কেউই জানল না নির্বাহী অফিসার এখানে একজন বারুদ রেখে গিয়েছে, যা সময় সুযোগ বুঝে আপন শক্তিতে জ্বেলে উঠবে এবং তাদেরও জ্বালাবে। রাতের আধারে পড়ে যাওয়া নিজের ভবনে এসেছিল মোহিত। আদনান আসিফের নিজস্ব লকার ছিল, সেটার লক মোহিত জানত। টস জেলে কাঙ্ক্ষিত লকারের নিকট এসে কোড প্রেস করতেই লকার খুলে গেল। বেরিয়ে এলো বাদামি মলাটের ডায়েরি, একটা পেন ড্রাইভ, কিছু স্থির চিত্র। সোনার হরিণ পাওয়ার মতো চকচক করে উঠল মোহিতের চোখ। একজন সেকেন্ড লেফটেন্যান্টের দৌড় আর কতই বা। এখনই প্রতিপক্ষকে জব্দ করা মোক্ষম সময় নয়, সুযোগ বুঝে চাল ফেলতে হবে। অধ্যবসায় আর কঠিন পরিশ্রমে নিজের তীক্ষ্ণ বুদ্ধির চেয়ে খুব দ্রুত লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন, ক্যাপ্টেন থেকে মেজরে পরিণত হলো মোহিত। নিজের মামার পাওয়ার কাজে লাগিয়ে ঢাকায় এসে স্থান পোক্ত করল। বড় বড় অফিসারদের হাত করতে যা যা দরকার তাই করে তাদের খুশি করে ব্রিগেডিয়ার জেনারেলের চোখের মধ্যমণি পর্যন্ত হয়ে গেল মোহিত। মামার পরিচয় জানলে মানুষ তাকে আর তার মামাকে অন্য চোখে দেখবে। তখন মোহিতের কঠিন পরিশ্রম তাদের চোখে পড়বে না। মোহিতের কষ্টে অর্জিত ফল চলে যাবে মামার ক্রেডিটে। শুধু তাই নয়, মামাও বিপদে পড়বে, ডিপার্টমেন্ট মামাকে হেনস্থা করবে। এমনটি বুদ্ধিদীপ্ত মোহিত কখনোই হতে দেবে না। শক্ত মনের অধিকারী মোহিত ভুলে গেল মেজর জেনারেল তার মামা, নাফিস মাহমুদ আর দুটো মেজরের মতো তারও স্যার। সবাই তাকে স্যার ডাকতে পারলেও সেও পারবে। নামিরার সাথে খুব কম যোগাযোগ করে। নামিরার কান্নাকাটিতে বুকের বাঁ পাশে সূক্ষ্ম ব্যথা অনুভূতি হয়, যা মোহিত হতে দিতে চায় না। সোহাগের সাথে প্রতিনিয়ত যোগাযোগ আছে তার। সোহাগ ভালো রাখবে তার বোনকে, বা এখনও রাখছে। সেই নিশ্চয়তা শান্তিতে শ্বাস নেয় মোহিত। মাকে আগলে রেখেছে মোহিত ছোট নবজাতকের ন্যায়, যে মা ওঠে না, খায় না, কথাও বলে না, যার শুধু শ্বাসটাই চলে। সকল ভাবনা ভাবতে ভাবতে দুফোঁটা জল গড়িয়ে পড়ল মোহিতের চোখের কার্নিশ বেয়ে। বাবাকে দেয়া কথা মোহিত রাখতে পারছেন না। দিনে দিনে মনোবল হারিয়ে যাচ্ছে। মনটাকে শক্ত করা দরকার। রাত 3:27 490 বারের মতো আজকেও বাবার লেখা বাদামি মোলাটের ডায়েরিটা মোহিত খুলে বসেছে। মনোবল শক্ত করতে ম্যাজিকের মতো কাজ করে তার বাবার লেখাগুলো। যতবার মোহিত মনোবল হারাতে বসেছে, ততবারই তার বাবার এই ডায়েরি থেকে সাহস জুগিয়েছে। মোহিত প্রথম পৃষ্ঠা বের করলো, তাতে টানা টানা অক্ষরে হাতে লেখা, আমার 24 বছরের চাকরি জীবনে আমি কখনো অসৎ উপায় অবলম্বন করি, কখনো আমি আমার পেশার উপর কলঙ্কের গালি লাগতে দিই। আমার সন্তানও কখনো আমার জন্য মানুষের সামনে মাথা নত করবে না। তারা মাথা উঁচু করে বাঁচে। আমার স্ত্রীর কাছে আমি যেমন আদর্শ স্বামী হয়ে আছি, মৃত্যুর পরেও এমনটাই থাকতে চাই। পরের পৃষ্ঠা উল্টালো মোহিত। সাল 2018 17 মে আমার আদরের পুত্র মুকিত সেকেন্ড লেফটেন্যান্ট হয়েছে। দিলে দেশের জন্য নিজেকে নিয়োজিত করেছে। এর থেকে সুখবর আর কি হতে পারে? আমি জানি এটা আমার সকল স্বপ্ন পূরণ করবে। আমার প্রাণপ্রিয় মুকিত, বাবার সকল দোয়া আর ভালোবাসা তোমার জন্য। ভেবেছিলাম নামিরাকে বিয়ে দিয়ে চিন্তামুক্ত হব, কিন্তু ভাগ্য সহায় হবে কি আমি কিছু লোকের খারাপ পরিকল্পনার মধ্যে ঢুকে গেছি। আমার জন্য তাদের গোপন তথ্য ফাঁস হবার উপক্রম হয়েছে। আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমাকে সহ আমার এই সন্তানকে তারা পৃথিবী থেকে সরিয়ে দিত। আমি যদি সাক্ষী না দিই তাহলে সবাই ভালোভাবে বেঁচে থাকবে, কিন্তু আমি একজন বাবা। যাদের এভাবে পাচার করে দেওয়া হচ্ছে তাদেরও পরিবার আছে, মা বাবা আছে। নামিরা মুফিতের জন্য আমার যেমন চিন্তা,
জান বেরিয়ে যায় তাদেরও তেমনই হয়। আমাকে যদি আমার জন্য কোরবান দিতে হয় ঠিক তবুও কোনো বাবা মায়ের বুক খালি হতে দেব না। জুন 7। মনের সাথে যুদ্ধ করে বহু ভেবেচিন্তে দেখলাম আমি কোনোভাবে আমার চরিত্রে দাগ লাগতে পারবো না। আমি নিজের জীবন বিসর্জন দেব সেই ভাবনাই ভেবে ফেলেছি। কাল আমার আদরের একমাত্র মেয়ে নামিরা মেহজাবিনের বিয়ে। আমার অনেক আনন্দিত হবার কথা, কিন্তু আমার ভয় হচ্ছে আমার স্ত্রী সন্তানকে শেষ রক্ষা করতে পারবো তো। জুন 15। মুহিত আমাকে কথা দিয়েছিল ও সব সামলে নেবে। মুহিতের প্রতি আমার আস্থা শতভাগ। মুহিতকে পেরোতেই হবেন। আমি কখনো কারো উপর অবিচার জুলুম করিনি। আল্লাহ আমার সন্তানদের জন্য যথেষ্ট। তিনি অবশ্যই আমার স্ত্রী সন্তানকে রক্ষা করবেন। মুহিত, তুমি যদি কখনো এই ডায়েরি পাও ভেবে নিবে বাবার পক্ষ থেকে তোমার মনোবল বৃদ্ধি মেডিসিন এটা। আপার সকল দোয়া আর গভীর হৃদয়ের ভালোবাসা তোমার জন্য। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, হয়তো কিছুই পূরণ হবে না। যখন তুমি এই লেখাগুলো পড়ছো, পাপা হয়তো তখন তোমার থেকে অনেক ঘুরে। তোমার জন্য আমার না হওয়ার কাজ ফেলে যাচ্ছে। যদি বড় কোনো অফিসার হও তাহলে বদলাবে, আর যদি ভীতু কাপুরুষ হও তবে জেনে নেবে তোমার বাবাকে কেউ সত্যতার জন্য ফোন করেছে। নিজেকে এভাবে গড়ে তুলবে মুহিত, যেভাবে বললে বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পার। কখনো অন্যের নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করো না। কোনো সাহায্যের প্রয়োজন পড়লে তোমার মামা নাফিজের কাছে চাইবে। নাফিজ আমাকে কথা দিয়েছে তোমাদের দেখে রাখ, কিন্তু অনুরোধ থাকবে কারো কাছ থেকে সাহায্য নিতে গিয়ে তাকেই আবার বিপদে ফেলো না। তোমাকে অনেক বড় হতে হবে মুহিত, বড় অফিসার হতে হবে। দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবে। নিজের শ্রম আর মেধা খাটিয়ে সবসময় সব কিছু অর্জন করবে। সততার পুরস্কার কত বড় হয় জানো তো? মুহিত, নরম মনের মানুষগুলো এই দুনিয়ায় সবচেয়ে বেশি কষ্ট পায়। যাকে মানুষ নরম পায় তার পিছনেই লেগে থাকে। একটা কথা জানো তো, শক্তের ভক্ত নরমের জম। এমনভাবেই বিকশিত করবে নিজেকে যেন পিতাই তোমার ঝোলাতে ওঠে, আর অন্যের জন্য নিজের জমে পরিণত হও। পাপা অনেক কথা বলে ফেলেছে, হাতে সময় খুবই কম, কিছু দায়িত্ব আছে, এগুলো কমপ্লিট করতে হবে। আমার আদর্শে বেঁচে থাকো মুহিত। শুধু মনের আফসোস তোমাদের পুরোপুরি গুছিয়ে দিতে পারলাম না। এমন বদভাগা পিতা আমি। ভালো থেকে আদরের মুহিত। ডায়েরিটাতে আর কিছুই লেখা নেই, বাকি সব সাদা পাতা। ফজরের আজান হচ্ছে চারপাশে। অশ্রুসিক্ত নয়নে মুহিত ডায়েরিটা বন্ধ করে লকারে আবার পুরে রাখলো। হাত মুখ ধুয়ে অজু করে মুহিত নামাজে দাঁড়ালো। তনুজা সকাল সকাল সব কাজ রেডি করছে দ্রুত। আজ সে নিজেই যাবে মুহিতের মাকে এ বাড়িতে আনতে। প্রফেসর ফোন করে জানিয়েছেন মিসেস তারিনের জ্ঞান ফিরেছে। ওনাকে একা একা রাখার চাইতে বেশি মানুষের মতো হাসি খুশি রাখলে ওনার জন্য ভালো হবে। স্বর্গকে নিয়ে মিসেস তনুজা বেরিয়ে গেলেন নাফিস মাহমুদের বাংলো থেকে। স্বর্গ আর তার মা দাঁড়িয়ে আছে কাঙ্ক্ষিত কেবিনের দরজার সামনে। দরজা ঠেলে ভেতরে ঢুকতে মুহিতকে দেখা গেল। মায়ের সাথে টুকটাক কথা বলছে আর হাসছে। মুহিতকে হাসলে এত সুন্দর লাগে ভেবেই স্বর্গের মনে আনন্দের সৃষ্টি হলো। এই তো মুহিত আজকে মন থেকে হাসছে। হঠাৎ তনুজাকে দেখে দাঁড়িয়ে যায় মুহিত। সালাম দিয়ে প্রশ্ন করে, ম্যাডাম আপনি এখানে? তনুজা হু হু করে আঁচলে মুখ গুজে কেঁদে ওঠেন। থাপড়িয়ে গালের ছাল তুলে ফেলবো ফাজিল ছেলে। আমি তোর ম্যাডাম নই, আমি তোর মামি।